এই মুহূর্তে নরেন্দ্র মোদীজির ইমেজ একদম তলানিতে গিয়ে ঠেকেছে। যদি যারা এই ভিডিওটা এই মুহূর্তে শুনছে, কিছুক্ষণ আগেই একটা ডিজিটাল সার্ভে বিভিন্ন মাধ্যমগুলোতে যেটা আমি করলাম, ইন্দিরা গান্ধীর 71 সাল মনে করিয়ে যে ভিডিও পোস্ট বা ইউটিউব পোস্ট বলুন, হু হু করে ভিউয়ারের সাপোর্ট, এটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যুদ্ধ অনেকবারই হয়েছিল। আমরা যুদ্ধে হেরেওছি একবার, 64 সামথিং চীনের কাছে আমরা পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলাম, আমাদের সামরিক শক্তি অত ছিল না। 71-এর যুদ্ধে ইন্দিরা গান্ধীর স্ট্র্যাটেজি মেকিং অসম, আর তারই কম্পেয়ার করা হচ্ছিল নরেন্দ্র মোদীর সাথে, যে এবার হয়তো অতীতের যে ভুল পাক অকুপাইড কাশ্মীর আমাদের কাছে আসবে। অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট ডেটা গুলো যখন কালেক্ট করলাম, সেই সময় মানুষের আবেগ কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। নরেন্দ্র মোদী হট করে 3টের সময় একটা ফোন, সেই ফোনেতে যুদ্ধ বিরোধী ঘোষণা, এর মধ্যে কি কোনো স্ট্র্যাটেজি আছে? আমি ইন্টারন্যাশনাল লগুলো এই মুহূর্তে পড়ছিলাম, তাতে অফিসিয়ালি ওয়ার কিন্তু কেউ ঘোষণা করেনি, পাকিস্তানও করেনি, ইন্ডিয়াও করেনি। সবাই এলওসি অফ দ্য লাইন অফ কন্ট্রোল থেকেই কিন্তু মারপিটটা করছে। অন্তত অফিসিয়ালি এটা বলা হচ্ছে, কে ঢুকছে বেরোচ্ছে সে তো আর ধরা হচ্ছে না। অফিসিয়ালি বলা হচ্ছে যে এলওসি বাঁচাবার জন্য ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আত্মরক্ষা করার অধিকার তোমার আছে, এবং দু দেশই বলছে তারা শত্রু নিধন করছে বা দুষ্কৃতি নিধন করছে। এরকম একটা পরিস্থিতিতে দু দেশের মধ্যে একটা চলছে। আমি সমস্ত ডেটাগুলো দেখছিলাম, যমুনা টিভি, ওপাশে বাংলাদেশ যারা পাকিস্তানের হয়ে প্রপাগেন্ডা করছে, পাকিস্তান টিভি, তারা তো করবেই তাদের প্রপাগেন্ডা। ভারত বলছে আমরা এই সেক্টরে এই উড়িয়েছি, পাকিস্তানও ছবি দেখিয়ে বলছে এইগুলো উড়িয়েছে। বাংলাদেশ মাঝখান থেকে যেগুলো করছে, যে এখানকার একটা পার্ক সার্কাসের ছবি কিছুদিন আগেই আগুন ধরিয়েছিল, সেই ছবিটাকে দেখিয়ে বলছে যে পাকিস্তান ওখানে বম ফেলেছে। তো এরকম একটা গোলমেলে, মানে পুরো জিনিসটাই যে ওয়ার যেটা হবে অফিসিয়ালি ওয়ার ঘোষণা করা, সেটা কিন্তু হয়নি। এখন 3:15-তে নরেন্দ্র মোদীকে ফোন, নরেন্দ্র মোদী যুদ্ধ শুরু হওয়ার আগে যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একদম ভেঙে ফেলবো একদম দেশটাকে, কেন এনাফ ইজ এনাফ। এবং সারা ভারতবর্ষের যেটা দাবি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টও নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে আমি দখল করব পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীর। এটা স্ট্র্যাটেজিক্যালি এবং আমাদের ইকোনমিক গ্রোথের জন্য এই জায়গাটা খুব দরকার, কারণ অনেকটা উঁচুতে, সেখান থেকে আমাদের সামরিক শক্তি অনেক বৃদ্ধি পেয়ে যাবে, অন্যান্য দেশ আমাদের নাকের ডগায় চলে আসবে, বিশেষ করে চীন, নিচে পাকিস্তান, সব যে দেশগুলো। আর ওখান থেকে যে সমস্ত রাস্তাগুলো তৈরি করা হচ্ছে, যেখান থেকে আমরা ইউরোপে সরাসরি যেতে পারবো। তো স্ট্র্যাটেজিক্যালি এই পাক অকুপাইড কাশ্মীর অফিসিয়ালি আনার এটা একটা সুবিধে, কারণ ইন্টারন্যাশনাল ল যেটা আমাদের নেহরু সাহেব তুলেছিলেন, এবং সেই সময় একটা কথা উঠেছিল যে ওখানকার নাগরিকরা কোন দিকে যেতে চাইছে। এখন ওখানকার নাগরিকরা কিন্তু ভারতবর্ষের সাথে যুক্ত হতে চাইছে। তো তারা আজাদ কাশ্মীর বলে যেটা পাকিস্তান বলছে, সেই জায়গাটা কিন্তু তারা নেই, তারা বলছে আমরা ভারতবর্ষের সাথে যুক্ত হব। এই জায়গাটা যেটা পাকিস্তান করছে, যত উগ্রপন্থী ড্রেন ওইখানে রাখছে এবং ওখান থেকে ভারতবর্ষে আক্রমণ চালাচ্ছে, আর খুব সহজেই বলে দিচ্ছে যে এটা আমাদের দেশের লোক নয়। এবং একটা ধর্মের একটা গল্প আছে, মুসলিম 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 একটা গল্প আছে, যেটা বাংলাদেশ অলরেডি শুরু করে দিয়েছে। তারা জানে না যে এই পাকিস্তান নিজেরা মুসলিম হয়ে সবচেয়ে বেশি মুসলিম কমিউনিটি হত্যা করেছে। 30 লাখ প্রায় বাংলাদেশ 71 সালে ধ্বংস করে, যে কারণে ইন্দিরা গান্ধীও তখন সৈন্য পাঠিয়েছিলেন এবং দেশটাকে স্বাধীন করিয়েছিলেন। সেটাও কিন্তু বকলমে, অফিসিয়াল ওয়ার বলে নয়। যখন ইন্দিরা গান্ধী সৈন্য পাঠায়, আমেরিকা কিন্তু তখন পাকিস্তানকে সে বরাবরই যেমন সাপোর্ট করে, পাকিস্তানকে সাপোর্ট করার জন্য সাবমেরিন দেয়, এবং সেটাকে রাশিয়া কিন্তু আমাদের চিরকালের যে বন্ধু, সেই রাশিয়া কিন্তু সেভ করেছিল। ঘটনাটা ছিল এই জায়গাতে। তাহলে এই স্ট্র্যাটেজি হলো কেন? 3টের সময় হট করে যুদ্ধবিরতি। মুশকিলটা হচ্ছে যদি এই যুদ্ধবিরতি হয়,
তাহলে নরেন্দ্র মোদী এবং তার সাথে বিজেপি টোটালি ওয়াশ আউট হয়ে যাবে, টোটালি। সেকেন্ড হচ্ছে যে নরেন্দ্র মোদীর হাতে এখন ওয়ান অপশন আছে যে পাক অকুপাইড কাশ্মীর ডিপ্লোম্যাটিক দিক থেকে ফাইটিং তাকে করতেই হবে, এবং ওখানে মানুষের আবেগ যেটা আমরা চিন্তা করছি পাক অকুপাইড কাশ্মীরকে আমাদের হবে, তো এই জায়গাটা কেন এনাফ ইজ এনাফ। এবং যে নামটা দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর, এই সিঁদুরের সাথে আমাদের মায়েদের একটা কী বলবো, একটা সেন্টিমেন্ট জড়িয়ে আছে, আমাদের সেন্টিমেন্ট জড়িয়ে আছে। সো এই জায়গা থেকে নরেন্দ্র মোদী যুদ্ধ বিরোধী হওয়া মানে হচ্ছে সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাকফুটে চলে যাবে। এবং সেনারা যখন যুদ্ধে করতে যে একটা মেন্টাল প্রিপারেশন থাকে, যখন আমি তাকে ব্যাক করাবো তখন একটা তাদের ইনার্শিয়াটা নষ্ট হয়ে যায়। ফার্দার তখন আবার যদি বলি তুমি যুদ্ধ করো, তখন কিন্তু সেটা করতে পারবে না। যেটা কেস স্টাডি সিরাজদৌল্লার আপনারা যদি দেখেন, সেম জিনিস হয়েছিল, যে সময় যুদ্ধটা ইংরেজদের সাথে করার সময় টাইমিংটা, সেই টাইমিংটাকে স্টপ করিয়ে দেওয়া হয়েছিল, এবং তার ফলে ইংরেজরা গুটি কয়েক সৈন্য নিয়ে কিন্তু ভারতবর্ষ আক্রমণ করে। এখন এই যে একটা ভয়ঙ্কর ডিপ্লোম্যাটিক চাল, যদি অপশান 1 ধরি, ডিপ্লোম্যাটিক চাল যেটা হবে যে এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ইন্টারন্যাশনাল ল আমি ব্রেক করছি না, অফিসিয়াল যুদ্ধ ঘোষণা আমি করতে পারছি না, তো এই আমি যখন বন্ধ করলাম, কেন পাকিস্তানের সেনাপ্রধান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা শোনে না, যদি ওরা এগিয়ে আসে, এলওসি যদি কন্ট্রোল করে, আমার হাতে যদি এনাফ ডকুমেন্টস থাকে, অলরেডি একজন বিএসএফের কর্মী মারা গেছেন, এবং যদি এটা আমার হাতে এনাফ ডকুমেন্টস থাকে যে পাকিস্তান ঢুকছে, বডিলি ঢুকছে আমাদের এখানেতে, তো আমি অফিসিয়াল ওয়্যার করতে পারি, এবং যদি সেটা সত্যি হয় তাহলে আজ রাতের মধ্যে পাকিস্তানকে ধ্বংসের মুখে পরিণত করতে পারে ভারতবর্ষ। আর দ্বিতীয় হচ্ছে, যদি আমরা এটা সত্যিকারের যুদ্ধ বিরোধিতা প্রলং যদি টানতে পারি, তাহলে পাকিস্তানের উগ্রপন্থী বাহিনী তারা কিন্তু কাশ্মীরকে আনঅফিসিয়ালি ক্যাপচার হয়ে গেল। কেন অফিসিয়ালি বললাম, যে রেভিনিউ জেনারেট করে কাশ্মীর, সেটা ট্যুরিস্ট প্রায় বন্ধ হয়ে যাবে। এখন এই দুটো অপশনের মধ্যে আমার যেটা মনে হচ্ছে যে নরেন্দ্র মোদী, যার ডিপ্লোম্যাটিক পাওয়ার অনেকটা বেশি, আমার তো মনে হচ্ছে অপশান 1টাই ঠিক হবে, এবং আশা করছি আজ রাতের মধ্যে ইন্ডিয়া উইল কাম ব্যাক অ্যান্ড টোটাল জায়গাটাকে ডিস্ট্রয় এবং POKকে নেওয়ার মতো একটা জায়গায় চলে যাবে। এখন এই স্ট্র্যাটেজির দুটোর মধ্যে যে কোনো একটা হবে, সেটা দেখা যাবে যে আগামীকাল সকাল কী বলছে। ধন্যবাদ।